हे गाइस वेलकम यू ऑल टू योर ओन यूट्यूब चैनल बैंकिंग इनसाइट्स बेंगली। আমি সৌরভ এবং আজ তোমাদের জন্য খুব ইউনিক ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল ছাড়াই পুরো ইউটিউবের মধ্যেও হয়তো এই লেভেলের ডেটা কোথাও প্রেজেন্ট নেই। এর আগের ভিডিওতে তোমাদের ব্যাংক প্রেফারেন্স কিভাবে ফিল করবে সেটা আমি বলে দিয়েছিলাম, কিন্তু বুঝলাম অনেকের মধ্যে আমাদের রাজ্যে কোন ব্যাংকের প্রেজেন্স কেমন সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তাই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এখানে আমরা আলোচনা করব যে 12টা পাবলিক সেক্টর ব্যাংক আমাদের দেশে রয়েছে, তাদের টোটাল ব্রাঞ্চের সংখ্যা কত সর্বভারতীয় স্তরে অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলে, এবং তার পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। আমি আগেই বলে দিই, এই ডেটা অ্যাকিউরেটলি কোথাও প্রেজেন্ট নেই। অল ইন্ডিয়া লেভেলের ডেটা তুমি পেয়ে যাবে, কিন্তু রাজ্য স্তরের ডেটা কিন্তু সেইভাবে কোথাও প্রেজেন্ট নেই। লাস্ট ডেটা রিলিজ হয়েছিল 2019 সালে, তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং 19 সালেও কিন্তু তখনও একদম অ্যাকিউরেট ডেটা ছিল না সেগুলো। তোমরা জানো এই রাজ্যের জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি, রাইট? তাই কয়েক বছর আগে পর্যন্ত অনেক সাউথ ইন্ডিয়া বেসড যে ব্যাংকগুলো ছিল, যেমন কানাড়া ব্যাংক, তাদের ব্রাঞ্চ এই রাজ্যে বেশি না থাকায় অনেক বড় একটা মার্কেট তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। এবং তাছাড়াও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন উদ্দেশ্য, সেটা বাড়ি তোলার জন্য কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে বেশ কিছু এক্সট্রা ব্রাঞ্চ এই রাজ্যের মধ্যে ওপেন করা হয়েছে। এই ডেটাগুলো আমি বিভিন্ন নিউজ আর্টিকেল এবং অনেক ওয়েবসাইট ঘেটে ঘেটে সেখান থেকে তুলেছি, কিন্তু এগুলো এস্টিমেটেড ডেটা। এখান থেকে তোমাদের অন্য কিছু হোক না হোক, আমি এইটুকু গ্যারান্টি তো দিতেই পারি যে আমাদের রাজ্যে প্রতিটা ব্যাংকের প্রেজেন্স সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের হয়ে যাবে, যেটা তোমাদের ব্যাংকিং ক্যারিয়ারে সারা জীবন হেল্প করবে। তার সাথে আমরা দেখবো কোন ব্যাংকে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং কত, টপ ব্যাংক মানে বেস্ট পারফর্মিং ব্যাংকগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলোর থেকে কম কেন, এবং তার সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেমন ট্যাগলাইন হয়ে গেল ভিডিওর মধ্যে আমরা চেক করব। তাই কোনো জায়গায় কিন্তু এই ভিডিওটা স্কিপ করো না, খুব সুন্দর ভ্যালু অ্যাডিশন আজ তোমাদের হতে চলেছে। শুধু একটাই রিকোয়েস্ট, কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ডেইলি তোমরা নিয়মিত যারা ভিডিও দেখছো তাদের মাত্র 6 থেকে 7% মানুষই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো। বাকিরা যদি একটু হেল্প করো তাহলে এক মাসের মধ্যে 1000 হিট করার যে আমার এমটা সেটা একটু কমপ্লিট হয়। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর 900+ হয়ে গেছে, তোমরা যদি চাও তাহলে 1-2 দিনের মধ্যে 1000 কিন্তু চাইলে করে দিতে পারো। মেন্সের রিজনিং এর সোর্স যারা চাইছিলে তাদের জন্য খুব ভ্যালুয়েবল দুটো প্লেলিস্ট আমি টেলিগ্রামের মধ্যে শেয়ার করে দিয়েছি, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং তাছাড়া অনেক ভ্যালুয়েবল পিডিএফ ওখানে দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে সেগুলো চেক আউট করতে পারো। সো উইদাউট এ ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আচ্ছা, শুরুটা আমরা খুব একটা বেসিক জিনিস দিয়ে করবো, সেটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক কাকে বলে। এটা যদি আমাদের জানা থাকে তবে কিন্তু গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো, যে ব্যাংকগুলোর মেজরিটি শেয়ার হোল্ডিং কার কাছে থাকে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে থাকে, সেটা কত না 51%। ঠিক আছে, এর কম হলে কিন্তু হবে না। মেজরিটি মানে হচ্ছে অর্ধেকের থেকে বেশি, তো সেটা আমরা আউট অফ 100% 51% ধরে নিচ্ছি, যার মালিকানা থাকবে কার কাছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো এই ব্যাংকগুলোর ওন করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অপারেট করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং রেগুলেট করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন করবে না, দেশের মধ্যে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রুরাল আউটরিচ এবং ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাংকগুলোকে ফাইন্যান্সিয়ালি ব্যাক করবে এবং রেগুলেট করবে। বুঝতে পারছো? শুধু পাবলিক সেক্টর ব্যাংক বলে নয়, এরকম অনেক অর্গানাইজেশন আছে যার মেজরিটি শেয়ার কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। ওএনজিসি হয়ে গেল, আইওসিএল হয়ে গেল, কোল ইন্ডিয়া হয়ে গেল, এনএইচপিসি, এনটিপিসি, তারপর হচ্ছে তোমার এইচএল হয়ে গেল, পিজিসিআই হয়ে গেল, তারপর জিএআইএল যেটা গেল বললে আমরা, গেল হয়ে গেল। আবার অনেকজন হয়তো জানো না যে আমাদের দেশের সব থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার অর্গানাইজেশন যেটা ইন্ডিয়ান রেলওয়েজ, সেটাও কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং। যাই হোক, আজ আমরা শুধু ব্যাংকের কথা বলবো। এই ব্যাংকগুলোর কি ফিচার কি না, এর মেজরিটি ওনারশিপ গভর্নমেন্টের কাছে থাকবে, নেশন ওয়াইড এর ব্রাঞ্চ থাকবে, মানে তুমি যদি কোনো প্রত্যন্ত ভিলেজের মধ্যে যাও সেখানেও কিন্তু তোমরা পাবলিক সেক্টর ব্যাংকের ব্রাঞ্চ দেখতে পারবে। যে আমাদের হাজার হাজার মানুষজন তারা কিন্তু এই ব্যাংকগুলোকে ট্রাস্ট করবে, কারণ অবশ্যই সরকারি ব্যাংক আমরা এগুলোকেই বলি, তো মানুষজন কিন্তু এদেরকে ট্রাস্ট করে, এবং এদের ফোকাস কিন্তু শুধুমাত্র প্রফিটের উপর হয় না, পাবলিক ওয়েলফেয়ার, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা হচ্ছে এদের মেন ফোকাস। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কি না, দেশের প্রতিটা কর্নারে প্রতিটা স্তরের মানুষের কাছে যেন ফাইন্যান্সিয়াল সার্ভিস পৌঁছতে পারে, রাইট? এবং এদের আর একটা খুব কি ফিচার কি থাকে না, এদেরকে গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ স্কিমগুলো থাকে সেগুলো প্রমোট করতে হয়। এখানে কিছু উদাহরণ আমি লিখেছি, যেমন এই দেখো, পিএম জনধন যোজনা হয়ে গেল, মুদ্রা যোজনা হয়ে গেল, এবং ডিবিটি। ডিবিটিটা কি জিনিস জানো তো? ডিবিটিটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে গভর্নমেন্টের কাছে কোনো রকমের স্কিমের কোনো টাকা যদি ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে পাঠাতে হয়, তাহলে আধার লিঙ্কড যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে ডাইরেক্ট সেই টাকা কিন্তু গভর্নমেন্ট পাঠাতে পারে। এটা একটা খুবই মানে ভালো একটা স্কিম বলতে পারো। এর থেকে কারাপশন কিন্তু মানে অনেকটাই কমে যায়, রাইট? এছাড়াও আরো অনেক আছে, আবাস যোজনা আছে, এইসব যে যোজনা আছে সেগুলো যে টাকা এই ডিবিটির মাধ্যমেই কিন্তু ঢোকে, রাইট?
তো এখন এটা তো সবাই জানো যে অ্যাজ অফ 2025 ইন্ডিয়ার কাছে টোটাল 12টা পাবলিক সেক্টর ব্যাংক এই মুহূর্তে রয়েছে। ঠিক আছে, এগুলো কেন বললাম নেক্সট স্লাইড দেখলেই তোমরা বুঝতে পারবে। সো প্রথমেই আমরা আলোচনা করবো কাকে নিয়ে, না আমাদের যে পাবলিক সেক্টর ব্যাংকের গডফাদার সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, মহারাষ্ট্র, রাইট? ওকে, ডেট অফ এস্টাবলিশমেন্ট কত? দেখো ডেট অফ এস্টাবলিশমেন্ট অফিসিয়ালি তোমরা কত পাবে? 1 জুলাই 1955, রাইট? এই ডেটটায় আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ন্যাশনালাইজড হয়েছিল। ঠিক আছে, আমাদের মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছো তাদের শুনে হয়তো খুবই ভালো লাগবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আমরা অরিজিনের কথা বলি তাহলে এটা হচ্ছে ওল্ডেস্ট ফাংশনাল ব্যাংক অফ ইন্ডিয়া। বুঝতে পারছো, এখনো ফাংশন করছে। এটা 10th ওল্ডেস্ট ব্যাংক ছিল, 10th ওল্ডেস্ট। তার নাম কি ছিল বলতো? দ্য ব্যাংক অফ কলকাতা। বুঝতে পারছো, 1806 সালে এই ব্যাংকটার প্রথম এস্টাবলিশ হয়েছিল, 10th ওল্ডেস্ট। এর আগে যে 9টা ব্যাংক ছিল সেগুলো সব ডিফাংশনালাইজড হয়ে গেছে, সেগুলো আর কাজ করে না, তাদের এক্সিস্টেন্স নেই। কিন্তু সেই সব আমরা কোনোদিন যদি হিস্ট্রি অফ ব্যাংকিং নিয়ে পড়ি তাহলে সেখানে ডিটেল আলোচনা করব। কিন্তু এটা ছিল ব্যাংক অফ কলকাতা, সেটা থেকে 1809 সালে এটা হয়ে গেছিল ব্যাংক অফ বেঙ্গল। তোমরা জানো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু 3টে মেন প্রেসিডেন্সিয়াল ব্যাংক ছিল। একটা ব্যাংক অফ বেঙ্গল, যেটা এই ব্যাংক অফ কলকাতার নাম চেঞ্জ করে দিয়ে ব্যাংক অফ বেঙ্গল করা হয় 1809 সালে। তারপর হচ্ছে ব্যাংক অফ বম্বে, যেটা হচ্ছে 1840 সালে তৈরি করা হয়। এবং আরেকটা ছিল ব্যাংক অফ মাদ্রাস, যেটা 1843 সালে তৈরি করা হয়। এই 3টে ব্যাংক মার্জ হয়ে তৈরি হয়েছিল দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেটা এই 1955 এই ডেটে কিন্তু তোমার ওটা প্রাইভেট ব্যাংক ছিল এবং সেটা ন্যাশনালাইজড হয়ে গেছিল, দিয়ে তৈরি হয় আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ওল্ডেস্ট ফাংশনাল ব্যাংক। ঠিক আছে, সো ওটার এস্টাবলিশমেন্ট ডেট হিসেবে কিন্তু এই ডেটটাকেই ধরে। যাই হোক, তোমাদের আমি হিস্ট্রিটাও বলে দিলাম, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো, তাই এই জিনিসটা ভালো লাগে, দেখতে ভালো লাগে, যেটা ব্যাংক অফ কলকাতা ছিল আগে। যাই হোক, ট্যাগলাইন কি না, উইথ ইউ অল দ্য ওয়ে। আর একটা কি আছে, হচ্ছে পিওর ব্যাংকিং নাথিং এলস। আর একটা ট্যাগলাইন আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। টিভিতে অ্যাড দেয়, দেখো না? ঠিক আছে, গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং হচ্ছে 57.43%। অল ইন্ডিয়া লেভেলের ব্রাঞ্চের সংখ্যা কত? প্রায় 23,000। ঠিক আছে, 22,937। এর ফরেন প্রেজেন্সও খুব ভালো, সেটা আমি এখানে ইনক্লুড করিনি। প্রায় 50টার কাছাকাছি দেশে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে। এবং ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্স কত? না প্রায় 1600টার কাছাকাছি ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলে আছে। ঠিক আছে, 1570টার কাছাকাছি ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলে আছে। ওকে, এরপর আমরা দেখবো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক সেক্টর ব্যাংক, সেটাকে ব্যাংক অফ বরোদা নয়, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যদি তোমরা হিস্ট্রির দিক থেকে বলো, কালচারের দিক থেকে বলো, তো সেটা কিন্তু আমাদের পিএনবি হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক সেক্টর ব্যাংক। এর হেডকোয়ার্টার কোথায়? না নিউ দিল্লির দ্বারকাতে। ঠিক আছে, সো এর এস্টাবলিশমেন্ট কত জানো কে করেছিল? লালা রাজপথ রায়। 1894 সালের মে মাসে কিন্তু এটার এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। ফাংশন করতে শুরু করে সেটা কি না, এখন এই যে নাওডে পাকিস্তানের যে লাহোর আছে সেখান থেকে কিন্তু 12 এপ্রিল 1895 সাল থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কাজকর্ম বা অপারেশন স্টার্ট হয়। এই ট্যাগলাইনটা কি? দ্য নেম ইউ ক্যান ব্যাংক আপন। এটা হচ্ছে আমাদের পিএনবি ট্যাগলাইন। তারপর হচ্ছে গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? না 70.08%। অল ইন্ডিয়া লেভেলে ব্রাঞ্চের সংখ্যা কত? 10,189টা ব্রাঞ্চ কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আছে। এবং এর ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ কত? না তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে একটা খুব বড় ব্যাংক ছিল যেটার নাম হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা কিন্তু এর মধ্যে মার্জ হয়ে যাওয়ার পর এর ব্রাঞ্চের সংখ্যা কিন্তু সত্যি সিগনিফিকেন্ট ভাবে বেড়ে গেছে। সেটা হচ্ছে 1335টা ব্রাঞ্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পিএনবি এখন তোমার অপারেশনের মধ্যে আছে, প্রায় স্টেট ব্যাংকের সমান সমান। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড লার্জেস্ট নেটওয়ার্ক কিন্তু পিএনবি, এবং সে কারণেই তোমরা দেখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যে আরআরবিটা এখন মার্জ হয়ে আরআরবি যেটা আছে সেটার মেন স্পন্সর ব্যাংক কিন্তু পিএনবি। ওকে, সো তারপর আমরা দেখবো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা, রাইট? প্রফিটের দিক থেকে যদি বলো, গ্রোথের দিক থেকে যদি বলো, তাহলে ব্যাংক অফ বরোদা এখন ফেনোমেনাল টাইপের কাজ করছে। এর তোমার হেডকোয়ার্টার কত? তোমার গুজরাটের বরোদরা, তাই তো? সেখানেই হেডকোয়ার্টার, নাম ওখান থেকে এসেছে ব্যাংক অফ বরোদা। ডেট অফ এস্টাবলিশমেন্ট কত? না 20 জুলাই 1908। এটা হচ্ছে ডেট অফ এস্টাবলিশমেন্ট 1908 সালের 20 জুলাই। এবার একটা জিনিস দেখবে, 1906 থেকে 1920 সালের মধ্যে আমাদের যত মেজর পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল। ট্যাগলাইন কি না, ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক, রাইট? সো তোমরা জানো যে ব্যাংক অফ বরোদারও কিন্তু ফরেন প্রেজেন্স খুব ভালো, তো সেই কারণে কিন্তু এটা হচ্ছে ট্যাগলাইন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক। তারপর হচ্ছে গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? না 63.97%। এই গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং সম্পর্কে তোমাদের একটা জিনিস আমি বলবো, ফ্যাক্ট, সেটা অনেকজন হয়তো জানো না। ইন্ডিয়ার মধ্যে টোটাল ব্রাঞ্চ কত? 8,500-এর কাছাকাছি, 8,425টা ব্রাঞ্চ অল ইন্ডিয়া লেভেলে আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এর ব্রাঞ্চ মানে কিছুটা ইনক্রিজ করেছে, সেটা হচ্ছে কত? 550। এটা হচ্ছে এস্টিমেটেড নাম্বার। ওকে, সো তারপর দেখো ক্যানারা ব্যাংক। ক্যানারা ব্যাংক হচ্ছে এর যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে আমাদের কোথায়? না ব্যাঙ্গালোর, কর্ণাটক, রাইট? সো এর যে ডেট অফ এস্টাবলিশমেন্ট, এর যে দেখো 1906 সালের 1 জুলাই। এর যে ট্যাগলাইন সেটা হচ্ছে টুগেদার উই ক্যান। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত?
গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং হচ্ছে 62.93%। অল ইন্ডিয়া লেভেলে ব্রাঞ্চের সংখ্যা কত? প্রায় 10,000-এর কাছাকাছি। খুব তাড়াতাড়ি গ্রো করেছে। ইন্ডিয়ার যে ইস্টের আমাদের এই যে কোস্ট লাইন আছে, কি আঁকলাম কে জানে, যাই হোক তোমরা বুঝতে পেরেছো হয়তো, ইন্ডিয়ার যে কোস্ট লাইন আছে এটা বরাবর কানাড়া ব্যাংক প্রচুর স্পিডে গ্রো করেছে। সো এটাকে অনেকজন কিন্তু ইস্ট কোস্ট লাইন ব্যাংকও বলে, ঠিক আছে, এই কারণটার জন্য। এর যে দেখো টোটাল ব্রাঞ্চের সংখ্যা অল ইন্ডিয়া লেভেলে কত? প্রায় 10,000-এর কাছাকাছি। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব তাড়াতাড়ি মানে 2018-19-এর দিকে কিন্তু এর ব্রাঞ্চের সংখ্যা প্রায় 350-400-এর কাছাকাছি ছিল, কিন্তু এখন সেটা অলমোস্ট 600-এর কাছাকাছি পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি গ্রো করছে কানাড়া ব্যাংক, এবং এই ইস্ট কোস্ট লাইন বরাবর কিন্তু এই ব্যাংকের গ্রোথ সব থেকে দ্রুত ঘটছে। ওকে, সো একটা জিনিস তোমরা দেখো, কানাড়া ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা কত? কানাড়া ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি। আচ্ছা, পিএনবির ব্রাঞ্চের সংখ্যা কত? পিএনবির ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে, এটাও হচ্ছে প্রায় 10,000। কানাড়া ব্যাংকের আর পিএনবির ব্রাঞ্চের সংখ্যা অলমোস্ট সমান, কিন্তু সেই তুলনায় তুমি যদি ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ দেখো তাহলে প্রায় 1,500 ব্রাঞ্চের সংখ্যা কিন্তু ব্যাংক অফ বরোদার কম আছে। কিন্তু তা সত্ত্বেও কানাড়া ব্যাংক বলো বা পিএনবি বলো সবাইকে কিন্তু প্রফিটে ব্যাংক অফ বরোদা বিট করে। কারণ হচ্ছে এদের কাছে HNI যে কাস্টমার তার সংখ্যা মানে বেশি। এটার ফুল ফর্ম কি না? হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তাই তো? সো ব্যাংক অফ বরোদা কি না? দে বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি। যাই হোক, তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এর যে হেডকোয়ার্টার মহারাষ্ট্র, এরও ডেট অফ এস্টাবলিশমেন্ট কত না 11th নভেম্বর 1990, ঠিক আছে, 1919। এটা হচ্ছে কত? 1919। এই খ্রিস্টাব্দটা দেখলেই তো আমাদের একটা ট্র্যাজেডির কথা মনে পড়ে, তাই না? জালিয়ানওয়ালাবাগ। যাই হোক, ট্যাগলাইন কি না? গুড পিপল টু ব্যাংক উইথ। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন ব্যাংকের ট্যাগলাইন। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত না 74.76%। অল ইন্ডিয়া লেভেলে ব্রাঞ্চের সংখ্যা কত না 8,621, এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চের সংখ্যা প্রায় 600+। এরপর আমরা কি দেখবো? এরপর দেখবো ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ারও হেডকোয়ার্টার কোথা? এটাও হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। একটা জিনিস মনে রাখবে যে আমাদের পাবলিক সেক্টর ব্যাংকগুলোর মধ্যে 4টে ব্যাংকের কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, ঠিক আছে। কি কি বলতো? SBI, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এলে সেখানেও দেখতে পাবে, ওটাও হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। ডেট অফ এস্টাবলিশমেন্ট 1906, এই যে বললাম 1906 থেকে 20-এর মধ্যে, মানে মেইনলি যত বড় বড় ব্যাংক আছে সব এস্টাবলিশ হয়েছিল 7 সেপ্টেম্বর, ঠিক আছে। ওকে, ট্যাগলাইন কি? রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। তো এটা হচ্ছে আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া ট্যাগলাইন। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? 73.38%। অল ইন্ডিয়া লেভেলে ব্রাঞ্চের সংখ্যা কত? 5,000+, মানে 5,306, এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চের সংখ্যা প্রায় 400-র কাছাকাছি এস্টিমেটেড নাম্বার অফ ব্রাঞ্চেস, এটা ঠিক আছে। এরপর আমরা দেখবো ইন্ডিয়ান ব্যাংক। এটাও একটা তোমার সাউথ ইন্ডিয়া ওরিয়েন্টেড ব্যাংক। এর তোমার হেডকোয়ার্টার কোথায় না চেন্নাই, তামিলনাড়ুর হেডকোয়ার্টার। ডেট অফ এস্টাবলিশমেন্ট কত না 15ই আগস্ট 1907 সালে। ট্যাগলাইন কি না ইয়োর ওন ব্যাংক। আরেকটা ট্যাগলাইন হচ্ছে টেকিং ব্যাংকিং টেকনোলজি টু দ্য কমন ম্যান। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? 73.84%, এবং এর টোটাল ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 6,000, প্রায় 6,000, মানে 5,900, এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চের সংখ্যা কিন্তু 350+, মানে 380 এস্টিমেটেড নাম্বার। ওকে, এরপর আমরা দেখবো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে বললাম যে হেডকোয়ার্টার কোথায় না মুম্বাই, মহারাষ্ট্র। ডেট অফ এস্টাবলিশমেন্ট কত? ডেট অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে তোমার 21শে ডিসেম্বর 1911। ট্যাগলাইন কি না সেন্ট্রাল টু ইউ সিন্স 1911, ঠিক আছে, মানে 1911। সো এটাও খুব সুন্দর ট্যাগলাইন। তারপর হচ্ছে গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং। একটা জিনিস দেখো, সিগনিফিকেন্টলি বেশি, তাই না? গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত না 93.08%। সব থেকে বেশি গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং হচ্ছে আমাদের পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের 98%-এর কাছাকাছি। অল ইন্ডিয়া ব্রাঞ্চের সংখ্যা কত না প্রায় 4,500-এর কাছাকাছি, এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ হচ্ছে 350টা এস্টিমেটেড নাম্বার। ওকে, সো দেখো, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা বলবে যে সেন্ট্রাল ব্যাংকের 93% গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং, আর স্টেট ব্যাংকের গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং এত কম কেন? স্টেট ব্যাংকে তো বলে যে সব থেকে ভালো সরকারি ব্যাংক, সব থেকে প্রফিটেবল, সব থেকে বড় সরকারি ব্যাংক, তাহলে এর 57%। তারপর বলে যে ব্যাংক অফ বরোদা সব থেকে ভালো, তো এর 63%। তো এরা কি কম সরকারি নাকি? আর যে আমাদের সেন্ট্রাল ব্যাংক সে কি বেশি সরকারি? দেখো, ওরকম ব্যাপার না। যে অর্গানাইজেশনের পারফরমেন্স ভালো তার কি হয় না শেয়ার মার্কেটের মধ্যে তার ডিমান্ড তত বেশি হয়, ঠিক আছে। সো যে কোনো কোম্পানির শেয়ার তুমি যদি রিলিজ করো, সব শেয়ারই তো গভর্নমেন্টের কাছে মানে ছিল, তাই না? তো গভর্নমেন্ট একমাত্র তার শেয়ারই তো কমন মানুষের কাছে রিলিজ করবে যার ডিমান্ড থাকবে, মানে কমন মানুষ যার শেয়ার কেনার জন্য ভালো পেমেন্ট গভর্নমেন্টকে করবে, যার শেয়ারের ডিমান্ড থাকবে তার ভালো পেমেন্ট, মানে ভালো টাকায় তার শেয়ার কিনবে লোকে। তো সেই কারণে কিন্তু যেসব ব্যাংকের পারফরমেন্স খুব ভালো তাদের দেখবে শেয়ার সিগনিফিকেন্টলি কিন্তু গভর্নমেন্টের কাছে কম। গভর্নমেন্ট শুধু এই জিনিসটা এনশিওর করে যেন 51% শেয়ার যেন গভর্নমেন্টের কাছে থাকে,
এবং বাকি শেয়ার সে আস্তে আস্তে যখনই ফান্ড রেজ করার দরকার পড়ে 51% শেয়ার, এটা যতক্ষণ গভর্নমেন্টের কাছে আছে ততক্ষণ কেউ কিছুই করতে পারবে না, ঠিক আছে। সো এই পরিমাণটা কাছে রেখে আস্তে আস্তে শেয়ার রিলিজ করতে শুরু করে গভর্নমেন্ট, ঠিক আছে। যত ডিমান্ড বাড়ে, তার যত দাম বাড়ে, গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে সেটা কমন মানুষের কাছে শেয়ার করে। পাবলিক সেক্টর মানে কি? পাবলিক সেক্টর মানে হচ্ছে যেখানে গভর্নমেন্ট এবং পাবলিক দুজনারই কিন্তু সম্মিলিত মালিকানা সেই পার্টিকুলার অর্গানাইজেশনটার কাছে থাকবে, ওকে। সো ওই জন্য দেখবে যে ব্যাঙ্কগুলো যত ভালো পারফরমেন্স করছে, যেমন কানাড়া ব্যাংকের পারফরমেন্স খুব ভালো, দেখো এর অনেক শেয়ার কিন্তু গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। সো যে কোম্পানির ডিমান্ড, যে অর্গানাইজেশনের ডিমান্ড গভর্নমেন্ট তোমার পাবলিকের কাছে বেশি, তার শেয়ার আমাদের গভর্নমেন্ট কিন্তু রিলিজ করে। সেন্ট্রাল ব্যাংকে সেই তুলনায় কম, ছোট মানে সেই তুলনায় ছোট ব্যাংক এবং বাকিদের থেকে এর কম্পারেটিভলি এখনো পর্যন্ত প্রফিটেবিলিটি লো, তো সেই কারণে কিন্তু এর গভর্নমেন্ট এখনো শেয়ার রিলিজ করেনি। ডিমান্ড থাকতে হবে তো তবে না শেয়ার রিলিজ করবে। সো এটা হয়ে গেল সেন্ট্রাল ব্যাংক। তারপর হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এটাও জানো যে একটা সাউথ ইন্ডিয়া ওরিয়েন্টেড ব্যাংক। এটা আমাদের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। তাহলে দুটো ব্যাংকে দেখলাম আমাদের চেন্নাই, তামিলনাড়ু, একটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক আর একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই দুটোরই কিন্তু চেন্নাই, তামিলনাড়ু হেডকোয়ার্টার। ডেট অফ এস্টাবলিশমেন্ট এটা একটু কম্পারেটিভলি পরে হয়েছিল, কত না 10 ফেব্রুয়ারি 1937। ট্যাগলাইন কি? ট্যাগলাইন হচ্ছে গুড পিপল টু গ্রো উইথ, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগলাইন। তোমার শেয়ার হোল্ডিং কত? 96.38%। অল ইন্ডিয়া প্রেজেন্স হচ্ছে কত না প্রায় 3300 ব্রাঞ্চ এর অল ইন্ডিয়া লেভেল আছে, এবং ওয়েস্ট বেঙ্গল এদের ব্রাঞ্চ কম্পারেটিভলি লো, সেটা হচ্ছে প্রায় 158টার কাছাকাছি, ওকে। ইউকো ব্যাংক, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ব্যাংক, হেডকোয়ার্টার কোথায় না কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সো ডেট অফ এস্টাবলিশমেন্ট কত? 1943, 6 জানুয়ারি, এবং এর ট্যাগলাইন কি? অনার্স ইয়োর ট্রাস্ট, ওকে। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত? 95.39%, ওকে। তারপর হচ্ছে আমাদের অল ইন্ডিয়া ব্রাঞ্চের সংখ্যা কত না 3300, প্রায় অল ইন্ডিয়া ব্রাঞ্চের সংখ্যা, এবং এর অনেক ব্রাঞ্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তুমি দেখো সেই তুলনায় মানে টোটাল অল ইন্ডিয়া ব্রাঞ্চের থেকে মানে তুলনায় যদি দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ অনেক বেশি, কত না প্রায় 400টার কাছাকাছি ব্রাঞ্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, ওকে। তারপর হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র, এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে পুনে, মহারাষ্ট্রের মধ্যেই কিন্তু পুনেতে, এটা কিন্তু মুম্বাই নয়, ওকে। তারপর হচ্ছে ডেট অফ এস্টাবলিশমেন্ট কত না 16 সেপ্টেম্বর 1935। ট্যাগলাইন হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান ব্যাংক, ঠিক আছে। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং কত না 86.46%, এবং এর অল ইন্ডিয়া ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 2606টা, এবং ওয়েস্ট বেঙ্গলের এর প্রেজেন্স কম্পারেটিভলি এখন খুব কম, সেটা কত না 65টা ব্রাঞ্চ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, এটা কিন্তু এস্টিমেটেড ডেটা। এরপর দেখবো আমরা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় না নিউ দিল্লি, এবং যে এস্টাবলিশমেন্ট হয়েছিল কত 1908 সালে 24শে জুন, এবং এর যে ট্যাগলাইন সেটা হচ্ছে হোয়ার সার্ভিস ইজ আ ওয়ে অফ লাইফ, খুব সুন্দর ট্যাগলাইন, তাই না। তারপর হচ্ছে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং কত? সব থেকে বেশি গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং এর এখন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে, সেটা হচ্ছে 98.25%, ঠিক আছে। যদি তোমরা পাবলিক সেক্টর অর্গানাইজেশনের কথা বলো, তাহলে আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে সেটা কিন্তু 100% ওন্ড বাই তোমার মিনিস্ট্রি অফ রেলওয়ে, ঠিক আছে। তো ওটার কিন্তু এখন কোনো শেয়ার কিন্তু পাবলিকের মধ্যে, ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে যদি বলো, কোনো রকমের শেয়ার কিন্তু পাবলিকের কাছে রিলিজ করা হয়নি। তো যাই হোক, অল ইন্ডিয়া ব্রাঞ্চের সংখ্যা কত? সেটা হচ্ছে তোমার 1610টা, এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ খুবই কম, সেটা হচ্ছে প্রায় 40টা। তাহলে ইন টোটাল যে 12টা পাবলিক সেক্টর ব্যাংক আছে তাদের ব্রাঞ্চের সংখ্যা এবং কিছু ইম্পর্টেন্ট বেসিক ফ্যাক্ট এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের আপকামিং ব্যাংকিং কেরিয়ারে কিছুটা হলেও এটা ভ্যালু অ্যাড করবে। ওয়েস্ট বেঙ্গলের ডেটাগুলো একটু কম বেশি হতে পারে, কিন্তু আমার যেটা উদ্দেশ্য ছিল যে এই রাজ্যে ব্যাংকের প্রেজেন্স সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া, সেটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা কিন্তু থাকার কথা নয়। পিডিএফটা লাগলে কমেন্টে জানিয়ে দিও, আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সেটা শেয়ার করে দেবো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। এরকম ওয়েল রিসার্চড সুন্দর প্রেজেন্টেশনের সাথে ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ যারা নিয়মিত চ্যানেল দেখছো, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু 1000 হিট করতে হেল্প করো। ইউ উইল নেভার রিগ্রেট দিস ডিসিশন, ওকে। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।